শিখে আসছো, কি কি অনুবাদ সম্পর্কে কি শিখছো? সরল অনুবাদ, তাই না? জি স্যার। সরল সরল অনুবাদ শিখছো। এখন আমরা সরল অনুবাদ তো জানি। সরল অনুবাদে দুইটা রাশি থাকে, তাই না? প্রথম জি স্যার। দুইটা রাশি থাকে, প্রথম রাশি দ্বিতীয় রাশি, হ্যাঁ? বা পূর্ব রাশি উত্তর রাশি, তাই তো? সরল অনুবাদে জি দুইটা স্যার। রাশি, একটা হচ্ছে পূর্ব রাশি ও তারপর একটা হচ্ছে উত্তর রাশি। কিন্তু তোমাদের এখন ক্লাস 7-এ বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাতটা কি? তিনটা রাশি থাকবে। হ্যাঁ, যে অনুপাতের ভিতরে তিনটা রাশি থাকবে, দেখো, এক দুই তিন, তিনটা বা তিনের অধিক রাশি থাকলে, এখানে দেখো তিনটা রাশি আছে, এক দুই তিন, তিন বা তার বেশি রাশি থাকলে সেই রাশি, সেই অনুপাতকে কি বলে? বহুরাশিক অনুপাত বলে। বুঝছো? সেটা কি বইয়ে দেওয়া আছে সংখ্যাটা? হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে। পৃষ্ঠা বের করো, 18 পৃষ্ঠা পাইছো? জি স্যার। 18 পৃষ্ঠা বের করছি কিন্তু সংখ্যাটা পাইনি। সংজ্ঞা দেখো নিচে আছে। এই যে বক্স করে দেওয়া। না, বক্স না, বক্সের উপরে, বক্সের উপরে, এই যে দেখো, দাগানো আছে। পাইছি। পয়সা। জি, এই যে এখানে তিনটি রাশির অনুপাত উপস্থাপন এরূপ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশি বহুরাশি বহুরাশিক অনুপাত বলে। অনুপাত বলে। তো এখানে তিনটা রাশি আছে, তাহলে এটাকেও কি আমরা বহুরাশি অনুপাত বলবো? ঠিক আছে, তিনটা বা তিনের বেশি রাশি থাকলেই সেই অনুপাতকে আমরা বহুরাশি অনুপাত বলবো। যেহেতু এখানে তিনটা রাশি আছে, সুতরাং এটাও কি একটা বহুরাশিক অনুপাত। চারটা থাকুক পাঁচটা থাকুক, সেগুলাকেও কি আমরা কি বলবো? বহুরাশিক বহুরাশি। অনুপাত বলবো, তাই না? বৈরাশিক অনুপাত বলবো। দেখো, কোন একটা জিনিসের দেখো দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে না? জি। হ্যাঁ, ধরো তোমার একটা বই বা খাতা, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তখন এইখানে কি আসলে কয়টা রাশি আছে? তিনটা রাশি না? এক দুই তিন, তিনটা রাশি আছে। তাহলে দৈর্ঘ্যের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হচ্ছে 8, 5 এবং 6। বুঝছো? বা আট জি স্যার। সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। অনুপাত লেখার সময় একক লেখা হয় না, এটা তো জানো। সেন্টিমিটার লেখা হয় না, শুধু অনুপাত দিয়ে লেখা হয়, যে অনুপাতের চিহ্ন দিয়ে লেখা হয়, 8 অনুপাত 5 অনুপাত 6। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আসো, ধারাবাহিক অনুপাত কি? ধারাবাহিক অনুপাত কি? দুটি অনুপাতকে একত্রে করে ধারাবাহিক অনুপাত পাওয়া যায়। দেখো, এখানে পুত্রের বয়স এবং পিতার বয়সের অনুপাত দেওয়া আছে, 15 বছর, 41 বছর। তো বছর আমরা অনুপাত লেখার সময় লিখি না, একক লেখা হয় না। অনুপাত লেখার সময় একক লেখা হয় না, সুতরাং এখানে বছর লেখা হয়নি। তো পুত্রের বয়স 15, পিতার বয়স 41। তো এটাকে লেখা হয়েছে 15 অনুপাত 41। আবার দেখো, পিতার বয়স এবং দাদার বয়সের যে অনুপাত, সেটা হচ্ছে 41 অনুপাত 65। বুঝছো? তাহলে এই যে এইখানে দেখো দুইটা অনুপাত না? একটা দেখো, পুত্রের বয়স এবং পিতার বয়স, আরেকটা অনুপাত হচ্ছে পিতার বয়স এবং দাদার বয়স, তাই না? জি স্যার। দুইটা অনুপাত না? তো এই দুইটা অনুপাতকে একত্রে করে আমরা একটা অনুপাত বানাইতে পারি। দুইটা অনুপাতকে একত্রে করে, এই দুইটা অনুপাতকে একত্রে করে আমরা লিখতে পারি পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স। এই দুইটা অনুপাতকে একসাথে করে আমরা দেখো লিখতে পারি 15 অনুপাত 41 অনুপাত 65। দেখছো? দেখো এখানে, এটা হচ্ছে পুত্রের বয়স, বয়স, তারপর হচ্ছে এটা পিতার বয়স, এটা হচ্ছে দাদার বয়স, তাই না?
তাহলে দেখছো এখানে কি দুইটা অনুপাতকে একসাথে করে একটা অনুপাত লেখা হয়েছে না? এই যে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, দুইটা অনুপাতকে একসাথে করে একটা অনুপাত লেখা হয়েছে না? তা আরেকবার বুঝাই দেন, বুঝিনি। আর ধরো তোমার তোমার বয়স 15, তোমার বাবার বয়স 41, এবং তোমার দাদার বয়স 65। হ্যাঁ, বুঝছো? এটা ধরে নাও। জি স্যার। এখন দেখো তোমার বয়স আর তোমার পিতার বয়স, বয়সের অনুপাত কত? 15:41 না? জি। হ্যাঁ। তাহলে আবার তোমার পিতার সাথে তোমার দাদার বয়সের তুলনা, তোমার পিতার সাথে দাদার বয়সের তুলনা অনুপাত কি হবে? 41। তোমার বাবার বয়স হচ্ছে 41 আর তোমার দাদার বয়স হচ্ছে 65। তাহলে তাদের দুইজনের বয়সের অনুপাত কি 41:65 না? জি স্যার। এখন এই যে দুইটা অনুপাত আছে, এই দুইটা অনুপাতে দেখো এখানেও 41 আছে, এখানেও 41 আছে, মানে দুইখানেই দাদার বাবার বয়স 41, তাই না? এখানে বাবার বয়স 41, এখানেও বাবার বয়স 41, তাই তো? জি। তাহলে আমরা এই দুইবার 41 না লিখে এখন দেখো তিন তিনজনের বয়স একসাথে লিখতে পারি। পুত্রের বয়স, পিতার বয়স, দাদার বয়স। দেখো পুত্রের বয়স তো 15ই আছে, তাই না? জি। তোমার বয়স তো 15ই আছে, তোমার বাবার বয়স 41 আছে, আর তোমার দাদার বয়স 65 আছে। তাহলে দেখো এখানে এই যে দুইটা অনুপাত ছিল, দুইটা অনুপাত থেকে কি এইখানে একটা অনুপাত হয়ে গেছে না? জি স্যার। 15:41:65, মানে দুই জায়গায় ছিল না দুইটা অনুপাত, এখন জি। দেখো এক জায়গায় চলে আসছে। তাহলে এই যে দুইটি অনুপাতকে একত্র করে যে অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। বুঝছো? জি স্যার। এই যে তাহলে এরকম দুইটা অনুপাত, দুইটা অনুপাতকে একসাথে করে যে অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। বুঝছো? জি স্যার। তাহলে এই সংখ্যাগুলি কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে? এইখানে জি স্যার। এইখানে তুমি যেভাবে লিখবা, আগে যদি পুত্রের বয়স লিখো তাহলে আগে পুত্রের বয়স লিখতে হবে, আর তারপরে যদি পিতার বয়স লিখো তারপর পিতার বয়স লিখতে হবে, এবং পরে দাদার বয়স আছে পরে দাদার বয়স বসে। এখানে যেভাবে লিখবে বাম পাশে ডান পাশে ঠিক কিভাবে লিখতে হবে। ঠিক আছে? জি স্যার। এখানে যদি দাদার বয়স আগে লিখো তাহলে দাদার বয়স আগে লিখতে হবে, এখানেও দাদার বয়স আগে লিখতে হবে। ঠিক আছে? তবে এভাবে লেখাই ভালো। পুত্র সবার ছোট, তারপর পিতা, তারপর দাদা, এভাবে লিখতে সবচেয়ে ভালো, সুন্দর দেখা যায়। আচ্ছা, এখন দেখো আহ, এখানে 41 আছে, এখানে 41 আছে। তো এইটাকে ধারাবাহিক অনুপাত লেখা খুব সহজ। কিন্তু কিছু কিছু অনুপাত আছে যে এই সব সময় একরকম থাকে না। দেখো এই যে এখানে, এখানে দেখো এটা কি উত্তর রাশি না? জি স্যার। দেখো এটা হচ্ছে উত্তর রাশি। হ্যাঁ, আবার জি। দেখো এইটা কি পূর্ব রাশি, তাই না? পূর্ব। জি। তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়েছে, তাই না? সমান হওয়াতে জি। খুব সহজে লিখে ফেলতে পারছো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমান নাও হইতে পারে, যেমন ধরো 7:5। হ্যাঁ, বা ধরো এরকম যদি থাকে, এই ঘটনাটা যেভাবে বলা আছে সেভাবে না বলে যদি বলে পুত্রের বয়স অনুপাত পিতার বয়স। হ্যাঁ, এই দুইটা অনুপাত দিল এরকম ধরো, যে 7:5। হ্যাঁ, বা 7:5 দিল ধরো আহ এক আমরা কত যে ধরি উদাহরণ খুব এক। ছোট। হ্যাঁ, উদাহরণে এক আমরা ধরতে পারি, কিন্তু আমরা যেহেতু এখানে পিতা পুত্র নিচ্ছি তাহলে কি করব? পুত্রের বয়স 7, ধরো পিতার বয়স ধরলাম 20। হ্যাঁ, বা জি। আমরা একটু বাড়িয়েও লিখতে পারি, সাধারণত পিতার বয়স ধরো পিতার বয়স 5, পুত্রের বয়স 5, পিতার বয়স হচ্ছে 30। হ্যাঁ, এরকম হইতে পারে, তাই না? পুত্রের বয়স কম, পিতার বয়স বেশি, তাই তো? জি স্যার। এবার দেখো আবার পিতার বয়স অনুপাত দাদার বয়স। হ্যাঁ, এরকম যদি হয় যে আহ অনুপাত, এখানে তো অনুপাত দেওয়া হয়েছে, অনুপাত তো অ্যাকচুয়াল জিনিস নাও থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরো এখানে 1:5
এক অনুপাত কত থাকতে পারে, ধরো 5 আর 30 ছিল, তাহলে 5 থেকে 5 আর 6, 1:6। কারণ দেখো, অনুপাত কি একটা ভগ্নাংশ না? জি স্যার। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। অনুপাত সমান হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, এটাকে কাটাকাটি করা যায়। ভগ্নাংশ যেরকম কাটাকাটি করা যায়, অনুপাতকেও অনুপাতকে কাটাকাটি করা ছোট যায়। কাটাকাটি করা যায়। যেমন ধরো, পুত্রের বয়স ছিল 5, আর পিতার বয়স হচ্ছে 30। তাহলে এটাকে লেখা যায় 5/30/5 লেখা যায়। এবং তাহলে এটাকে কাটাকাটি। কাটাকাটিও করা যায়। 5 একে 5, 5 6 30, তাহলে উপরে থাকে 1, নিচে 1। এটাকে অনুপাত আবার লেখা যায়, আবার অনুপাত বানানো যায়, ভগ্নাংশ থেকে আবার অনুপাত বানানো যায়, 1:6। ঠিক আছে। জি স্যার। তাহলে দেখো, আসল বয়স ছিল 5 আর 30, তো সেটাকে কাটাকাটি করে 1:6 লেখা যায়। ঠিক আছে। তো জি স্যার। ভগ্নাংশ যেরকম কাটাকাটি করা যায়, অনুপাত এরকম কাটাকাটি করা যায়। ঠিক আছে। তো এখন দেখো, ধরো পিতরের বয়স এবং 1:6 দিল, আর পিতার বয়স এবং দাদার বয়স দিল হচ্ছে তোমার ধরো 3:5। হ্যাঁ, এরকম দিল। মানে এখানে কি অ্যাকচুয়াল বয়সটা দেওয়া নেই। দেখো, প্রকৃত বয়স দেওয়া আছে পুত্রের বয়স, এখানে প্রকৃত দেওয়া বয়স নেই। দেওয়া নেই। তাদের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে। এখানে প্রকৃত বয়সও দিতে পারে, আবার কি এরকম কাটাকাটি করে ছোট করেও দিতে পারে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। তো তখন আমরা এই 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 যে অনুপাত, এখানে দুইটা অনুপাত আছে, এটা হচ্ছে একটা অনুপাত, এটা হচ্ছে আরেকটা অনুপাত। এই দুইটা অনুপাতকে আগের মতো এইভাবে আমরা ধারাবাহিক অনুপাতে কিভাবে রূপান্তর করব। রূপান্তরের নিয়মটা হচ্ছে এই যে পুত্রের বয়স অনুপাত পিতার বয়স, নিয়মটা দেখো কিভাবে আমরা এরকম ধারাবাহিক অনুপাত বানাবো, এরকম দুইটা অনুপাত দেওয়া থাকলে। ঠিক আছে। নিয়মটা হচ্ছে যে তোমার পুত্রের বয়স পিতার বয়স আমরা লিখবো 1:6, এভাবে লিখবো। এরপর আমরা কি করব, দেখো এটাকে আমরা এভাবে ভগ্নাংশ বানিয়ে নিতে পারি, অসুবিধা নেই। 1/6 লেখা যায় না? অনুপাতকে ভগ্নাংশ বানানো যায় না? বানানো যায় না এরকম? ইয়াফি, জি স্যার। এরকম ভগ্নাংশ বানাবা, ভগ্নাংশ বানানোর পর দেখবা আহ আমরা 1:6। দেখো এখানে কি, দেখো এখানে দ্বিতীয় যে অনুপাত আছে, যেমন পিতা এবং দাদা, এখানে দেখো পূর্ব রাশি কত, 3 না? জি। এই 3 দিয়ে প্রথম অনুপাতের দুই পাশেই গুণ করবা। দেখো, হর এবং লবকে 3 দিয়ে গুণ করছি। গুণ করছি, গুণ করলে দেখো কত আসে। বুঝি নাই কি। এই যে ধরো দ্বিতীয় যে অনুপাত আছে, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কি আছে, 3 না? জি। 3 দিয়ে হর এবং লবকে গুণ করবা। এই যে প্রথম অনুপাতে, প্রথম অনুপাতকে প্রথম অনুপাতে লব এবং হরকে, হ্যাঁ, পূর্ব রাশি দিয়ে গুণ করছি, দেখছো? জি। হ্যাঁ, এরকম আর কি। যে প্রথমে ভগ্নাংশ বানাই নিবা। আমাদের যে প্রথম অনুপাত আছে 1:6, এটাকে ভগ্নাংশ বানাই নিবা। ভগ্নাংশ বানানোর পর দ্বিতীয় যে অনুপাত আছে, সেই অনুপাতের পূর্ব রাশি দিয়ে গুণ করবা হর এবং লবকে। বুঝছো? জি স্যার। এই যে দেখো, এখানে 3 আছে পূর্ব রাশি, 3 দিয়ে হর এবং লবকে গুণ করছি। কারণ একই সংখ্যা দিয়ে গুণ করলে তো ওইটার কোনো মানের কোনো পরিবর্তন হয়? কাটাকাটি করলে তো 3 3 কাটা যায়, আবার কি 6/1 চলে আসে না? জি। তাহলে আমরা গুণ করতে পারবো। তাহলে দেখো গুণ করলে কত আসে, 18, আর এখানে আসে 3। বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা পিতার বয়স এবং দাদার বয়স, এই দুইজনেরটা আচ্ছা, এখানে লেখা যায় হচ্ছে 3:18। ঠিক আছে। তিন জি। অনুপাত আঠারো লেখা যায়। তো এবার দেখো, পিতার বয়স আর দাদার বয়স, দ্বিতীয় অনুপাত, পিতার বয়স অনুপাত দাদার বয়স কত, কত আছে, 3:5 আছে। হ্যাঁ। তো আমরা এইটাকে, এই অনুপাতকে প্রথমে ভগ্নাংশ বানাবো। ভগ্নাংশ বানানোর পর কি করব, এই যে দেখো, প্রথম অনুপাতের কি আছে, প্রথম অনুপাতের পূর্ব রাশি আছে,
প্রথম অনুপাতের কি এটা পূর্ব উত্তর রাশি না? এই যে 6 কি উত্তর রাশি না? জি স্যার। এই 6 দিয়ে হর এবং লবকে গুণ করব। 6 দিয়ে হর এবং গুণ করব। এটা কি প্রথম অনুপাতের উত্তর রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ করব, বুঝছো? কথা কি বুঝছো? কোন সংখ্যা দিয়ে গুণ করব দেখছো? প্র- জি স্যার। আপ- প্রথম অনুপাতকে গুণ করছি হচ্ছে তোমার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে। প্রথম অনুপাতকে গুণ করছি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে, তাই না? প্রথম অনুপাতকে কোন সংখ্যা দিয়ে গুণ করছি বলো তো? এই যে প্রথম অনুপাত 1:6, এটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করছি? 3 দিয়ে। 3 দিয়ে। 3 হচ্ছে কি পূর্ব রাশি না? জি। এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে গুণ করছি। আর এবার দ্বিতীয় অনুপাত, এই যে দ্বিতীয় অনুপাত কি করতে হবে? দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ করতে হবে। উত্তর রাশি কত, 6 না? জি। 6 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করার পর দেখি কত আসে। 30 আর 18, দেখো 18:30, দেখছো? জি স্যার। এখন দেখো, এই যে পিতার বয়স এখানেও 18, এখানেও পিতার বয়স 18, দেখছো? জি স্যার। একে- এই তাহলে এখন কি আমরা ধারাবাহিক অনুপাত বানাইতে পারবো না? জি স্যার। দেখো দুই জায়গায় 41 ছিল, পিতার বয়স এখানে 41, এখানে 41, এই দুই জায়গায় একই একই সংখ্যা থাকার কারণে আমরা ধারাবাহিক অনুপাত বানাইতে পারছি। তো এখানেও দেখো, কোন যে কোনো দুইটা অনুপাতে যদি এরকম একই না থাকে, দেখো এখানে 6 এখানে 3, একই না থাকলে আমাদেরকে এইভাবে গুণ করে নিতে হবে। ঠিক আছে? প্রথম অনুপাতকে পূর্ব রাশি দ্বারা গুণ করবা, প্রথম অনুপাতকে পূর্ব রাশি দ্বারা গুণ করবা, দ্বিতীয় অনুপাতকে উত্তর রাশি দ্বারা গুণ করবা। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। এখন দেখো আমরা দেখতে পারবো, সুতরাং ধারাবাহিক ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত কত হবে বলো তো? 3:18 দেখো 3:18:30, 30। 30, দেখছো? 3 জি হচ্ছে স্যার। পিতার বয়স, 3 হচ্ছে পুত্রের বয়স, 18 হচ্ছে পিতার বয়স, আর 30 হচ্ছে কি দাদার বয়স, তাই না? জি স্যার। তাহলে এইভাবে যদি এইভাবে কোন দুইটা অনুপাত না দেওয়া থাকে, দুই জায়গায় একই সংখ্যা না দেওয়া থাকলে তো খুব সহজ, যে প্রথমে 15 লিখবা, তারপর যেই সংখ্যাটা দুই জায়গায় আছে, যে রাশিটা দুই জায়গায় আছে সেটা মাঝখানে, আর যে আহ সবার শেষে 65 যেটা আছে এটা সবার শেষেই বসবে। ঠিক আছে? কিন্তু জি স্যার। তোমার যদি এরকম একই রাশি না থাকে, দুইটা অনুপাতে যদি একই রাশি না থাকে, তখন কি করতে হবে? তখন এই যে প্রথম অনুপাতকে পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে, আবার জি স্যার। দ্বিতীয় অনুপাতকে উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে, এই যে এইভাবে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা সমান অনুপাত, বহুরাশিক অনুপাত, আর হচ্ছে ধারাবাহিক অনুপাত আমরা পেলাম। এবার সমানুপাত। হ্যাঁ, ওকে স্যার। সমানুপাত সম্পর্কে আমরা জানবো। সমানুপাত কি জিনিস? সমানুপাত কি জিনিস? এগুলো তোমাদের একবারে নতুন বিষয় তো, প্রথম প্রথম একটু এলোমেলো লাগবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বহুরাশিক অনুপাত কি? 3 বা ততোধিক রাশি যে অনুপাতে থাকে সেটাকে বহুরাশিক অনুপাত বলে, তাই না? জি স্যার। আর ধারাবাহিক অনুপাত কি? দুইটা অনুপাতকে একত্র করে যে অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত, তাই না? জি স্যার। আচ্ছা। আমাদেরকে ধরো 23 পৃষ্ঠা করে দিয়েছে। এখন হচ্ছে 19 পৃষ্ঠা। সমানুপাত,
আচ্ছা, দেখো, সমানুপাত, এখন আমরা শিখবো সমানুপাত। সমানুপাত জিনিসটা কি, মানে দুইটা অনুপাত সমান। হ্যাঁ, দুইটা অনুপাতের মান সমান। যেমন ধরো, লবণের দাম, একটা লবণের দাম, একটি লবণের দাম, একটি লবণের দাম আর হচ্ছে একটি চিপসের দাম। হ্যাঁ, লবণের দাম আর হচ্ছে ধরো একটা চিপসের দাম। ধরো লবণের দাম কত, লবণের দাম আমরা ধরি যদি 25 টাকা, আর একটা চিপসের দাম ধরি যদি 10 টাকা। হ্যাঁ, তো এটা একটা অনুপাত। হ্যাঁ, এটা একটা অনুপাত। আবার দেখো, কোনো একটা ক্লাসে ছাত্র ছাত্রী সংখ্যা, কোনো একটা ক্লাসে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার যে অনুপাত, সেই অনুপাতটা ধরো, আমরা যদি 50 আর 20 ধরি, 50 আর 20। হ্যাঁ, তাহলে দেখো, এই যে প্রথম অনুপাতটা, এটাকে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে যদি কাটা, 5 5 25, 5 2 × 10। আবার দেখো, এটাকেও যদি কাটাকাটি করি 10 দিয়ে, 5 10 50, 10 2 × 20, তাই না? জি স্যার। তাই না? তাহলে দেখো, এখানে দুইটা অনুপাত আছে, একটা অনুপাত আর একটা অনুপাত, কিন্তু দুইটা অনুপাতের মান কি এক কি না? দেখতো, এখানেও 5 অনুপাত 2, এখানেও 5 অনুপাত 2, দুই ক্ষেত্রে কি মান এক কি না? জি স্যার। তাহলে আমরা, যদি আমরা এক্ষেত্রে সমানুপাত বলবো যে, এখানে দেখো 4টা রাশি আছে, 1 2 3 4, দুইটা অনুপাতের মধ্যে মোট 4টা রাশি আছে। তাহলে আমরা সমানুপাতের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত, এই যে এটা প্রথম এবং দ্বিতীয় রাশির যে অনুপাত 5 অনুপাত 2, আবার তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান 5 অনুপাত 2। দেখো, এখানেও 5 অনুপাত 2, এখানেও 5 অনুপাত 2। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম: প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয়, তবে রাশি চারটি দিয়ে একটি সমানুপাত তৈরি হয়। রাশি চারটি দিয়ে একটি সমানুপাত তৈরি হয়, এবং এই দুইটা অনুপাত সমান হওয়াতে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। হ্যাঁ, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, সমান হবে তৃতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, চতুর্থ রাশি। দেখছো, প্রথম স্যার। রাশি ও দ্বিতীয় রাশির যে অনুপাত, সেটা কিন্তু 5 অনুপাত 2। হ্যাঁ, এটা এবং তৃতীয় এবং চতুর্থ রাশি, এই দুইটা রাশির অনুপাতও দেখো সমান। তাহলে এরকম যে দুইটা রাশি, মানে দুইটা অনুপাত যদি এরকম সমান হয়, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি সমান হয়, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তবে এই যে অনুপাত, সম্পূর্ণ অনুপাতটা মিলে একটা কি হয়? সমানুপাত তৈরি হয়। সম্পূর্ণ অনুপাত মিলে একটা সমানুপাত অনুপাত তৈরি তৈরি। হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে 5 অনুপাত 2, এটাকে লিখতে পারি 25 অনুপাত 10, আবার সমান সমান লিখতে পারি 50 অনুপাত 20, লিখতে পারি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এরকম 4টা রাশি যদি পরে এরকম ভাবে সমান হয়, তখন এটা এটা কি সমানুপাত তৈরি হয়, তখন এটা সমানুপাত তৈরি হয়। সমানুপাতের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন চিহ্ন ব্যবহার করি। সমান চিহ্নের পরিবর্তে আমরা ভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি। যেমন পঁচিশ ডাবল অনুপাত স্কেল। দশ হ্যাঁ, ডাবল অনুপাত, এটা একটা অনুপাতের চিহ্ন না, মানে ডাবল অনুপাত, সমান চিহ্নের ডাবল বদলে স্কেল এটা। বলছি। হ্যাঁ হ্যাঁ, সমান চিহ্নের বদলে এই চিহ্নটা ব্যবহার করা হয়, ঠিক আছে? জি স্যার। সমানুপাত, যখন তুমি প্রশ্নে দেখবা যে এরকম চিহ্ন দেওয়া, তখন এটা বুঝে নিবা যে এটা একটা সমানুপাত দেওয়া আছে। এবং সমানুপাতের এই যে তোমার প্রথম রাশি এবং চতুর্থ রাশি, এই দুইটাকে বলা হয় প্রান্তীয় রাশি, কারণ এটা প্রথম প্রান্তে আছে, এটা শেষ প্রান্তে আছে। এই দুইজনকে একসাথে কি বলে? প্রান্তীয় রাশি, প্রান্তীয় প্রান্তীয় রাশি। রাশি। এবং এবং মাঝখানে যে এরা যে দুইজন আছে, এদেরকে বলা হয় মধ্য রাশি। এই যে মাঝখানে যারা আছে, এদেরকে বলে কি বলে? মধ্য মধ্য রাশি। রাশি, মধ্য রাশি, এগুলা মুখস্থ করে ফেলবা, মধ্য রাশি। তাহলে
এইখান থেকে আমরা একটা জিনিস কি পাইলাম, যে প্রথম রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশির অনুপাত সমান হবে তৃতীয় রাশি আর চতুর্থ রাশির অনুপাত, তাই না? তো জি এটা স্যার। কিন্তু একটা সূত্র, এটা কিন্তু একটা সূত্র, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমাদের এটা লাগবে, এটা একটা সূত্র। তাহলে আমরা এটাকে দেখো, আমরা এখন মুছে ফেলি, যদি বুঝে থাকো মুছে ফেলি। এই পর্যন্ত বুঝছো যা লিখছি? জি স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটু বিস্তারিত জানবো। এই সূত্রটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা এবার একটু দেখে নাও। হ্যাঁ, দেখো, এটাকে লেখা যায়, এই সূত্রটাকে লেখা যায়, উপরে লেখা যায় প্রথম রাশি, আর নিচে লেখা যায় এই যে, যেহেতু অনুপাত আছে, অনুপাতের দ্বিতীয় রাশিটা নিচে আসে না? জি স্যার। হ্যাঁ, আবার তৃতীয় রাশি উপরে যাবে, যেহেতু চতুর্থ অনুপাত রাশি চিহ্ন আছে, নিচে। অনুপাতের চতুর্থ রাশি নিচে আসবে, চতুর্থ কারণ রাশি। প্রথম রাশি দিয়ে চতুর্থ রাশি দিয়ে গুণ এবং দ্বিতীয় রাশি দিয়ে তৃতীয় রাশিকে গুণ। হ্যাঁ, 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 কারণ আমরা ওই যে আড়াআড়ি গুণ শিখছি না, জি স্যার। আড়াআড়ি গুণে আমরা এইভাবে এখানে ব্যবহার করব। প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ ওই রাশি। যে যদি একটা সংখ্যা না দেওয়া থাকে তাহলে সমীকরণের মতো করতে হবে। হ্যাঁ, বুঝি। যদি এই যে এদিকে চারটা রাশির মধ্যে যদি একটা রাশি না দেওয়া থাকে তাহলে সমীকরণের মতো করতে হবে। হ্যাঁ, তিনটা রাশি যদি দেওয়া থাকে, আমরা চতুর্থ, যে কোনো তিনটার মান যদি দিয়ে দেয়, আমরা কি বাকি বাকিটার মান বের করতে পারবো এই সূত্র ব্যবহার করি। বুঝছো? জি স্যার। দ্বিতীয় রাশি গুণ হবে তৃতীয় রাশি, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই তৃতীয় মানে তিনটা রাশির মান জানা থাকে, আমরা যদি ধরো মনে করো যে এখানে প্রথম রাশি, চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি দিয়ে দিল, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে তৃতীয় রাশির মান বের করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, এইভাবে এইভাবে যে কোনো তিনটা রাশির মান যদি দিয়ে দেয়, চতুর্থ রাশির মান আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করি, সূত্র ব্যবহার করে বের করি। এই ব্যবহার করে বের করার পদ্ধতিকে বলা হয় ত্রয়ী রাশি। ত্রয় রাশি সংখ্যা মুখস্থ করবা, হ্যাঁ, এগুলো মাঝে মাঝে দিয়ে দেবে। তো একটু বোর্ডে লিখে দাও বানানটা। ত্রয়ী রাশিক, ত্রয় রাশিক, ত্রয়ী রাশিক, ত্রয়ী রাশিক। তিনটি রাশি জানা থাকলে সমানুপাতের, হ্যাঁ, ত্রৈরাশিক শুধু সমানুপাতের ক্ষেত্রে ব্যবহার করা হবে, ত্রৈরাশিক শুধুমাত্র সমানুপাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন এইখানে ধরো তিনটা রাশির মান দিয়ে দিচ্ছে, ধরো প্রথম রাশি দেয় নাই, চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি, ধরো চতুর্থ রাশি দিয়ে দিচ্ছে হচ্ছে, ধরো প্রথম রাশি দেয় নাই, তাহলে আমরা প্রথম রাশি বের করব। তো প্রথম রাশি বের করব কিভাবে? চতুর্থ রাশি ধরো 5 দেওয়া আছে, দ্বিতীয় রাশি 10 দেওয়া আছে, তৃতীয় রাশি তিনটা 20 আছে। দেওয়া আছে। হ্যাঁ, এই তিনটা রাশি দিয়ে দিছে, তাহলে প্রথম রাশিটা এখন আমরা বের করতে পারবো না, 5 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে সমানুপাতের এই যে তিনটা রাশি, যে কোনো তিনটা রাশি জানা থাকলে চতুর্থ রাশিটা আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। এই 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 পদ্ধতিকে বলা হয় ত্রয় রাশি, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে উদাহরণ দুই বলছে 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আমরা এই সূত্র ব্যবহার করে বের করবো, পারবো না? জি স্যার। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখো, উদাহরণের যেটা 2 নম্বরে বলছে 3, 6 ও 7 চতুর্থ সমানুপাতি নির্ণয়। 3, 6, 7 দিয়ে দিছে, মানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দিয়ে দিছে, চতুর্থ রাশি বের করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, এই সূত্রটাই আমরা ব্যবহার করবো। এটা কিন্তু তোমাদের একদম উপরের ক্লাসেও লাগবে, খুব ভালোভাবে মুখস্থ করবা। মানে প্রথম রাশি আর চতুর্থ, মানে প্রান্তীয় রাশিগুলোর গুণফল আর হচ্ছে মধ্য রাশিগুলোর গুণফল সমান। আহ এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা,
এবার আসো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কি জিনিস? ক্রমিক সমানুপাতি কি জিনিস? দেখো, 5 টাকা, 10 টাকা, হ্যাঁ, ধরো একটি খাতা আর কলমের দামের অনুপাত। এটা হচ্ছে দামের অনুপাত, খাতার দাম আর কলমের দামের অনুপাত 5:10। আবার ধরো কলম আর হচ্ছে পেন্সিল, হ্যাঁ, দামের অনুপাত 10:10:20, হ্যাঁ, এরকম যদি দুইটা অনুপাত থাকে, হ্যাঁ, দুইটা অনুপাত থাকে, দ্বিতীয়ত সমান সমান হলে, দেখো 5 দুগুণে 10 দুগুণে 20, দেখো এই দুইটা অনুপাত কি সমান, তাই না? দেখো, জি স্যার। 5 একে 5, 5 দুগুণে 10, আবার দেখো এই 10 একে 10, 10 দুগুণে 20, মানে 10 দিয়ে কাটাকাটি করলাম, তাই না? জি স্যার। নিচেরটাকে 10 দিয়ে কাটাকাটি করছি, উপরেরটাকে 5 দিয়ে কাটাকাটি করছি, দুই ক্ষেত্রেই দেখো অনুপাত সমান, তাই না? জি স্যার। অনুপাতের মান সমান না, দুই ক্ষেত্রেই 1:2। তো এরকম আমরা কোথায় দেখছিলাম? সমানুপাতের ক্ষেত্রে, তাই না? জি স্যার। সমানুপাতের ক্ষেত্রে দেখছি না যে প্রথম অনুপাত এবং প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান হলে তাকে সমানুপাত বলে। কিন্তু তোমার সমানুপাতের ক্ষেত্রে যদি এরকম হয়, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত, হ্যাঁ, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান, দেখো প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত 1:2। আবার দেখো দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি, এখানে কিন্তু চতুর্থ রাশি প্রয়োজন পড়ে নাই, কারণ দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দুইটাই কি সমান না? জি স্যার। দেখো, একটু আগে শিখছি কিন্তু প্রথম রাশি আর দ্বিতীয় রাশি অনুপাত, কিন্তু এই 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 যে এখানে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি যে অনুপাত দেওয়া আছে, এখানে দ্বিতীয় আর তৃতীয় দুইটা অনুপাত কি একই না? এখানেও 10, এখানেও 10। জি স্যার। হ্যাঁ, তো এরকম যদি হয় যে এই যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয়, সেই অনুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাত, সেই অনুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাত। পাতি। বুঝছো? পাতি জি না, স্যার। আর ক্রমিক সমানুপাতি হচ্ছে তোমার এই যে রাশিগুলাকে বলা হয় সমানুপাতি। হ্যাঁ, ক্রমিক সমানুপাতের প্রত্যেকটা রাশিকে সমানুপাতি, ক্রমিক সমানুপাতি বলে। এটা খেয়াল রাখবা। এটা কিন্তু ক্রমিক সমানুপাতি আর ক্রমিক সমানুপাত দুইটা ভিন্ন জিনিস। ক্রমিক সমানুপাতের প্রত্যেক রাশিকে ক্রমিক সমানুপাতি বলে। বুঝছো? এই যে 5, 10, 20 এগুলা কি ক্রমিক সমানুপাতি। কিন্তু ক্রমিক সমানুপাত হচ্ছে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাত সমান হলে তাকে কি বলে? ক্রমিক সমানুপাত বলে। বুঝছো? জি স্যার। আর সমানুপাতি কোনগুলা? এই যে রাশিগুলা 5, 10, 20 এগুলাকে বলে ক্রমিক সমানুপাতি। বুঝছো? জি স্যার। তাহলে সংজ্ঞাটা একটু বলো দেখি। প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয়, তাহলে সেই সমানুপাতকে কি বলে? ক্রমিক সমানুপাত বলে। বলো দেখি। বলতে পারবো না? না, কঠিন? কঠিন সংখ্যাটা। অনেক কঠিন, বলতে পারবো না? না, আরেকবার। দেখো, এই যে এটা প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এই দুইটার অনুপাত 1:2। আবার দেখো দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি এই দুইটার অনুপাত 1:2, তাই না? জি স্যার। তাহলে এই দুইটা সমান না? তাহলে জি। আমরা এই কথাটাই তো বলতেছি যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাত যদি পরস্পর সমান হয়, তবে তাকে ক্রমিক সমানুপাত বলে।
শুধু সমানুপাতের সংজ্ঞাটা কি ছিল? প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাকে সমানুপাত বলে। কিন্তু তোমার এখানে কি দ্বিতীয় এবং তৃতীয় রাশি একই না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে সংজ্ঞাটা হবে যে সমানুপাতে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি, বা যে সমানুপাত না বললে হবে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির, এখানে কিন্তু চতুর্থ রাশি আসবে না কারণ দ্বিতীয় আর তৃতীয় রাশি একই, এবং এই দুইটাকে আমরা দ্বিতীয় রাশি বলবো। প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত সমান হলে, পরস্পর সমান হলে তাকে ক্রমিক সমানুপাত বলে। এবার বলো দেখি। যে রাশির প্রথম ও দ্বিতীয় অনুপাত ও তৃতীয় অনুপাত সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে। আবার দেখো, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে তাকে ক্রমিক সমানুপাত বলে। প্রথম রাশি ও দ্বিতীয় রাশির যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির যে অনুপাত এবং দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে ক্রমিক সমানুপাত বলে। বুঝছো? জি স্যার। আর এই যে এই ক্রমিক সমানুপাতের প্রত্যেক রাশিকে ক্রমিক সমানুপাতি বলে। যেমন 5, 10, 20 এরা কি প্রত্যেকেই ক্রমিক সমানুপাতি। বুঝছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি। হ্যাঁ, আগে কি আমরা শিখছিলাম? ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে ধারাবাহিক, সরি, সমানুপাতের ক্ষেত্রে আমরা শিখছিলাম প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, তাই না? জি স্যার। কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দেখো কি হবে সূত্রটা। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সূত্রটা হবে প্রথম রাশি ক। হ্যাঁ, প্রথম রাশি যদি আমরা, বা আমরা যদি লিখেও ফেলি যে প্রথম রাশি, তারপর হচ্ছে তোমার তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। কারণ এখানে তো তোমার চতুর্থ রাশি নাই, ঠিক আছে? প্রথম রাশি আর তৃতীয় রাশি আছে। আর এখানে মাঝখানে কি দেখো, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এটাকে দ্বিতীয় রাশি বলছি না? জি স্যার। তাহলে দ্বিতীয় রাশি গুণ দ্বিতীয় রাশি। হ্যাঁ, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটা রাশি থাকে, আর সমানুপাতের ক্ষেত্রে কি থাকে? চারটা রাশি থাকে, তাই না? প্রথম রাশি, চতুর্থ দ্বিতীয় রাশি রাশি, থাকে তৃতীয় না। রাশি, চতুর্থ রাশি। মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে চতুর্থ রাশি থাকে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে? প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এই যে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করতে হবে, ঠিক আছে? ক্রমিক জি সমানুপাতের স্যার। ক্ষেত্রে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ হবে, যেহেতু চতুর্থ রাশি এইটা। হ্যাঁ, সমানুপাতের ক্ষেত্রে চতুর্থ রাশি কি লাস্টেরটা ছিল না? তো জি। এইখানেও দেখো ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ, ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ হবে। আর মাঝখানে কারা ছিল? 10 আর 10, মানে কি দ্বিতীয় রাশি, দুইটাই দ্বিতীয় রাশি, এই জন্য দুইবার দ্বিতীয় রাশি গুণ হয়েছে। বুঝছো? সূত্র ওইটাই, শুধু এখানে চতুর্থ রাশি নাই, প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ হবে, আর মাঝখানে 10 আছে, 10 বা দ্বিতীয় রাশি দুইবার গুণ হবে। বুঝছো? জি স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি স্কোয়ার, যেহেতু দুইবার আছে এই জন্য আমরা স্কোয়ার লিখতে পারি, দ্বিতীয় রাশি স্কোয়ার। এই দ্বিতীয় রাশিকে তোমার মধ্য রাশিও বলা হয়, কারণ আমরা কি জানি? হ্যাঁ, যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি মাঝখানে যে দুইটা রাশি থাকে তাদের কি মধ্য সমানুপাত বলে থাকে, মধ্য সমানুপাতি বলে না, বা মধ্য রাশি বলে না? জি স্যার। মধ্য রাশি।
তো এইখানেও আমরা লিখতে পারি দ্বিতীয় রাশিকে মধ্য রাশি বলতে পারি। দ্বিতীয় রাশিকে মধ্য রাশি বলতে পারি। হ্যাঁ, যেটা ইচ্ছায় লিখো, সমস্যা নেই। দ্বিতীয় রাশিও লিখতে পারবো, মধ্য রাশি, কারণ এখানেও 10 আছে, এখানেও 10 আছে। ঠিক আছে, এই দুইটাকে মধ্য রাশি আমরা বলবো। বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমরা তো সমানুপাতের ক্ষেত্রে সূত্র ব্যবহার করছিলাম, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। কিন্তু তোমার ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সূত্রটা হবে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্য রাশি স্কোয়ার। ঠিক আছে। যেমন ধরো জি স্যার। উদাহরণ 4 নম্বরে দেখো কি দেওয়া আছে। একটি ক্রমিক সমানুপাতে প্রথম রাশি ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16। তাহলে মধ্য সমানুপাতি। আজকে এটাই বুঝেছি। হ্যাঁ, আজকে এটাই বুঝেছি। স্কুলে। উদাহরণ 4। জি। কিন্তু আচ্ছা, এটা বুঝি না ঠিক। প্যাস লাগে। বুঝো নাই? না। এখন কি বুঝছো কিছু? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বের করতে বলছে। মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলছে, তাই না? মধ্য জি স্যার। সমানুপাতি। মধ্য সমানুপাতি কি? এই যে এইগুলা বের করতে বলছে, এইটাই তো মধ্য সমানুপাতি, তাই না? এখানে জি। যদি 10 না দিয়ে ক দিত, এখানেও ক এখানেও ক, তাহলে এটা কি হইতো? মধ্য সমানুপাতি হইতো না? জি। তাহলে মধ্য সমানুপাতি বের করতে পারবো না? জি স্যার। না, তাহলে মধ্য পারবো না। সমানুপাতি। এদিকে একটু এই যে সমস্যা আছে। এদিকে আবার বলো, কোথায় সমস্যা? এদিকে একটু সমস্যা আছে, একটু আর দেখাই যায় উদাহরণ 4। উদাহরণ 4 দিলে একটু ক্লিয়ার। আচ্ছা, উদাহরণ 4টা দেখো। উদাহরণ 4টা দেখো। প্রথম রাশি বলে দিচ্ছে 4, তৃতীয় রাশি বলে দিচ্ছে 16। দ্বিতীয় রাশি বা মধ্য সমানুপাতি। দ্বিতীয় রাশি আর মধ্য সমানুপাতি একই জিনিস, এটা তো বুঝছো? জি। তাহলে মধ্য সমানুপাতি বা মধ্য রাশি একই কথা। মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বা দ্বিতীয় রাশি একই কথা, এটা ভালোভাবে খেয়াল করবে। এক এক প্রশ্নে এক এক ভাবে বলবে, কিন্তু কথা একটাই। হ্যাঁ, যে মধ্য সমানুপাতি যা, দ্বিতীয় রাশিও তা, মধ্য রাশিও তা। ঠিক আছে, একই অর্থ এরা বোঝায়। হ্যাঁ, তাহলে মধ্য সমানুপাতি বের করবা এই সূত্রের সাহায্যে। মধ্য সমানুপাতি সমান লিখবা প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশির মান বের হয়ে যাবে না? মধ্য জি। সমানুপাতি বের হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, মধ্য সমানুপাত পেয়ে গেলেই তো আমরা লিখে ফেলতে পারবো যে তোমার এই সমানুপাত আমরা লিখতে পারবো। সমানুপাত লিখতে বলছে। হ্যাঁ, ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলছে। তাহলে ক্রমিক সমানুপাতটা লেখার আমরা কিভাবে লিখবো? আচ্ছা, আমরা এটা করি, তাহলে আরো ভালো হবে, আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। দেখো, আমরা প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া আছে, এটা আগে একটু লিখে নেই। ক্রমিক সমানুপাত কিন্তু এক ধরনের সমানুপাত। হ্যাঁ, ক্রমিক সমানুপাতও কিন্তু এক ধরনের সমানুপাত। হুম। ঠিক আছে, এখানে শুধু তোমার দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিটা সেম। দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিটা সেম, এই জন্য এই দুইটাকে শুধু দ্বিতীয় রাশি আমরা ধরে নিতে, বুঝছো? জি স্যার। কিন্তু সমানুপাতের ক্ষেত্রে আমরা কি শিখে আসছি? প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত সমান হইলে সেই অনুপাতগুলোকে কি বলা হয়? সেই অনুপাতগুলোতে কি সমানুপাত তৈরি করা যায়। ঠিক আছে, কিন্তু তোমার কিছু কিছু ক্ষেত্রে ধরো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত সমান হইলে সেই সেই অনুপাতকে আমরা কি বলবো? সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলবো। কারণ হচ্ছে এখানে দুইটা একই জিনিস, দ্বিতীয় আর তৃতীয় রাশি একই, এই জন্য এই দুইটাকে একটা রাশি বানাইছে, দ্বিতীয় রাশি, বুঝছো? বা মধ্য রাশি বা মধ্য সমানুপাতি। ঠিক আছে, এগুলাকে রাশি নামেও ডাকা হয়, সমানুপাতি নামেও ডাকা হয়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি।
দ্বিতীয় উদাহরণ যেটা দিচ্ছে, 4 নম্বর উদাহরণ, বইয়ের 4 নম্বর উদাহরণ বলছে প্রথম রাশি ও তৃতীয় রাশি। তো প্রথম রাশি একটু সাজায় লিখবা যে প্রথম রাশি 4, তারপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে তোমার 16। এখন মধ্য সমানুপাত আগে মধ্য সমানুপাত আমরা বের করি, তারপর ক্রমিক সমানুপাত নির্ণয় করবো, সমস্যা নেই। তাহলে মধ্য সমানুপাতের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি সমান আমরা কি জানি? মধ্য সমানুপাতি স্কোয়ার, শুধু মধ্য সমানুপাতি না, মধ্য সমানুপাতি স্কোয়ার সমান আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। হ্যাঁ, আমরা যেটা জানি সেটাই আগে লিখলাম, তারপর আমরা উভয় পক্ষে রুট করে স্কোয়ার কেটে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, প্রথম রাশি কত দেবো? 4। তৃতীয় রাশি কত দেবো? 16। হ্যাঁ, 4 ষোলং কত? 4 ষোলং আসে হচ্ছে 64। 64। এবার দেখো মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। এবার দেখো মধ্য সমানুপাতি স্কোয়ার, হ্যাঁ, রুট করব, উভয় পক্ষকে রুট করব। মধ্য সমানুপাতি, হ্যাঁ, রুট কি আমরা বর্গ জানি না? রুট কি? জি স্যার। রুট মানে বর্গমূল করব। হ্যাঁ, এই যে এবার দেখো উভয় পক্ষকে বর্গমূল করে, এটা আমরা প্রথমে শিখে এসেছি। উভয় পক্ষকে বর্গমূল করে সাইড নোট দিয়ে দিবা, হ্যাঁ, আমি আর লিখলাম না, বর্গমূল করে। তাহলে দেখো রুট আর স্কোয়ার কাটা যায়, রুট আর স্কোয়ার কাটা কাটা যায়। যায়। তাহলে কি থাকে? শুধু মধ্য সমানুপাতি থাকে, মধ্য সমানুপাতি থাকে। তাহলে মধ্য সমানুপাতি √64 সমান কত? 8 না? 8 8 64। 1864। 64। তাহলে আমরা মধ্য সমানুপাতি পেয়ে গেছি। তার মানে কি? হ্যাঁ, প্রথম রাশিও জানি, মধ্য সমানুপাতিও জানি, তৃতীয় রাশিও জানি, তাই না? জি স্যার। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি সবগুলাই জানি। তো আমরা সুতরাং ক্রমিক সমানুপাত কি হবে? সুতরাং আহ নির্ণেয় ক্রমিক সমানুপাত কি হবে? ক্রমিক ক্রমিক সমানুপাতি হবে। দেখো কিরকম হবে। প্রথমটা ধরো কি আছে? 4, প্রথম রাশি 4, প্রথম রাশি লিখলাম। তারপর দ্বিতীয় রাশি কি আছে? এই দ্বিতীয় রাশিটাই তো মধ্য সমানুপাতি, তাই না? তাই না? জি স্যার। তাহলে এটা 8 আছে। তারপর কি আমরা সমানুপাতের চিহ্ন দিব? কেন দিব? কারণ ক্রমিক সমানুপাত তো এক তাহলে তো একই। ধরনের কি, ক্রমিক সমানুপাত এক ধরনের সমানুপাত, কারণ শুধু সমানুপাতের আগে ক্রমিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ক্রমিক কেন করা হয়েছে? কারণ দেখো দুই জায়গায় একই, 5, দুই জায়গায় একই। তো আমরা সমানুপাতের ক্ষেত্রে আমরা কি জানি? যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি অনুপাত সমান, তাহলে 8 দুইবার হবে। কারণ দেখো দুই ক্ষেত্রেই কি, এটা এটা সমান না, এখানেও 10 এখানেও 10, তাহলে এইখানেও কি হবে? এখানে 8 হইলে এখানেও 8 হবে। আর চতুর্থ রাশি, চতুর্থ রাশি কত হবে? চতুর্থ রাশি তো দিয়েই দিচ্ছে 16, তাই না? বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা সমানুপাত যেভাবে লিখি, ক্রমিক সমানুপাত লেখার সময় ঠিক ওইভাবেই লিখতে হবে। যেমন এইখানে 10, এখানেও 10, এখানেও 10 আছে। তো সমানুপাত লেখার সময় কি আমরা এই যে ডাবল বা দুইবার অনুপাতের চিহ্ন দেই, এখানেও দুইবার অনুপাতের চিহ্ন দিতে হবে, ঠিক আছে? জি স্যার। এবং দ্বিতীয় রাশিটা এবং তৃতীয় রাশিটা আলাদা আলাদা দেখাই দিতে হবে। হ্যাঁ, যদিও একই কিন্তু দেখাই দিতে হবে, ঠিক আছে? বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা আহ আজকে আমরা কিছু অঙ্ক করি। দেখো 1 নম্বরে, একের ক, একের ক, দেখো যে প্রশ্ন দেওয়া আছে, 3 কেজি 5 কেজি, 3 কেজি 5 টাকা। হুম, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা, তাই না? জি স্যার। তাহলে বলছে, প্রশ্নটা আমাকে করছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখতে বলছে।
তো সমানুপাত মানে কি, এই যে এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে? প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এইভাবে লিখতে হবে। আমরা এতক্ষণ যা শিখলাম সেভাবেই লিখতে হবে। তো আমরা সমানুপাত লিখি। শেষের লাইনটা বোঝার জন্য রেখে দিলাম, যে সমানুপাত কিভাবে লিখতে হয়। দেখো, এখানে একই ধরনের অনুপাত, দেখো কি আছে, ভরের অনুপাত, কেজি 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 কেজি। অনুপাত গুলা কি একই রকম হইতে হবে, একই এক পাশে অনুপাত গুলা যখন আমরা লিখবো, দুইটা রাশি যখন অনুপাত আকারে আমরা পাশাপাশি লিখবো, এদের সবসময় কি হইতে হবে, একক একই হইতে হবে। দেখো, কেজির ক্ষেত্রে কেজিকে কেজির সাথে আমরা লিখবো, কেজির সাথে কেজি মিলাই লিখবো, টাকার সঙ্গে টাকা মিলিয়ে লিখবো। দেখো, 3 কেজি আছে আর 6 কেজি আছে, তার মানে কি, কেজি আমরা কখন ব্যবহার করি, ভরের ক্ষেত্রে ব্যবহার করি না? জি স্যার। তাহলে আমরা লিখবো ভরের অনুপাত, ভরের অনুপাত। ভরের অনুপাত কত দিচ্ছে, একটা দিচ্ছে 3 কেজি আর একটা দিচ্ছে 6 কেজি, তাহলে লিখবো 3:6। কেজি তো আমরা অনুপাতে লিখি না, ঠিক আছে? একক আমরা অনুপাত লেখার পর সময় লিখি না, ঠিক আছে? তবে একই রকম একক আমরা অনুপাত আকারে লিখতে হবে। এক জায়গায় কেজি আর এক জায়গায় টাকা, এভাবে কি লেখা যায়? জি না। লেখা যায় না। টাকার সঙ্গে টাকা লিখতে হবে, কেজির সঙ্গে কেজি অনুপাতে লিখতে হবে। আচ্ছা দেখো, তারপর দিচ্ছে কি টাকার অনুপাত। কত টাকা বলছে, টাকার অনুপাত কি কি দিচ্ছে? আহ 5:10, 5 টাকা আর 10 টাকা, ঠিক আছে? তাহলে টাকার অনুপাত। এখন বলছে এদের কি কি বলছে, সমানুপাত লিখতে বলছে। এই রাশিগুলা দিয়ে সমানুপাত লিখতে বলছে। দেখো, এদেরকে সমানুপাত আকারে লেখা যায় কেন জানো? দেখো, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত কাটাকাটি করো, 3 একে 3, 3 দুগুণে 6, তাই না? তাই না? জি স্যার। জি। আবার দেখো, এই যে দ্বিতীয় যে অনুপাত, এটাকেও কাটাকাটি করা যায়, 5 একে 5, 5 দুগুণে 10, তাই না? জি স্যার। তাহলে দুইটা অনুপাতের মান কি একই না? এই অনুপাতের জি মানও স্যার। 1:2, এই অনুপাতের মানও 1:2। তো আমরা কি সমানুপাতের ক্ষেত্রে কি বলছিলাম, যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাত সমান হইলে এদেরকে দিয়ে সমানুপাত বানানো যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু যদি এইখানে সমান না হইতো দুইটা, তাহলে কিন্তু সমানুপাত হবে না, এটা খেয়াল রাখবা। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশিগুলো দ্বারা, হ্যাঁ, সমানুপাত। সুতরাং প্রদত্ত রাশিগুলোর রাশিগুলো দ্বারা সমানুপাত। দেখো, প্রথমে আমরা কি লিখি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তারপর কি আমরা এই যে সমানুপাতের চিহ্ন দিব। সমানুপাতের চিহ্ন হচ্ছে দুইবার অনুপাত দিতে হবে, তারপর লিখবো পরের অনুপাতটা, ঠিক আছে? জি স্যার। বুঝছো? কঠিন? কঠিন না সহজ? সহজ। সহজ, কিন্তু করতে হবে, না করলে পারবে না। আচ্ছা, গ নাম্বারটা পারবা? দেখো তো, খ তো পারবাই, আহ বছরের অনুপাত আর দিনের অনুপাত এগুলো পারবা। গ নাম্বারটা দেখো তো পারবে কিনা, 7 সেন্টিমিটার। দেখো তো এটা জি পারবে স্যার কিনা। পারবো। পারবা? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওমো, দেখো তো ওমো কি, পারো কিনা লাস্টেরটা। পারবো না, একটু দেখা দেন। আচ্ছা, একটু দেখাই দিই। ছাত্র ছাত্রীর অনুপাত, ছাত্র শিক্ষকের অনুপাত, এখানে ছাত্র শিক্ষক আছে, আর পরেরটা আছে টাকার অনুপাত, ছাত্র শিক্ষকের অনুপাত। ছাত্র ও শিক্ষকের, এইভাবেই লিখবা, আর কিছু না, এইভাবেই লিখতে হবে। প্রথমে লিখবা ছাত্র ও শিক্ষকের অনুপাত,
ছাত্র ও শিক্ষকের অনুপাত কত হবে? কত হবে? ছাত্র সংখ্যা কত? 125। জি। তারপর শিক্ষক যেহেতু পরে লিখছি, তাহলে শিক্ষক পরে বসাইতে হবে। শিক্ষক সংখ্যা কত? 25। 25। এরপর দেখো কি বলছে, টাকার অনুপাত। টাকার অনুপাত। টাকার অনুপাত কত কত বলছে? দুই হাজার টাকার পাঁচশো অনুপাত, এবং 500। হ্যাঁ, 2500 আর হচ্ছে 500। ঠিক আছে, 500 পরে লিখবো। ঠিক আছে, এদেরকেও দেখবা কাটাকাটি করলে মান যা আসবে, এখানেও কাটাকাটি করলে মান তাই আসবে। তাহলে এই দুইটা অনুপাত সমান, সুতরাং এদের দ্বারা সমানুপাত তৈরি হবে। সুতরাং লিখবা নির্ণেয় রাশিগুলো, প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। প্রদত্ত রাশিগুলোর সমানুপাত আমি বিস্তারিত লিখলাম না, তোমরা বুঝছি বুঝছি। প্রদত্ত সমানুপাত প্রদত্ত হবে। রাশিগুলোর সমানুপাত তৈরি। হ্যাঁ, প্রথম রাশি, প্রথম রাশি, তারপর লিখবা দ্বিতীয় রাশি, তারপর সমানুপাতের চিহ্ন দিবা, তারপর লিখবা তৃতীয় রাশি, তারপর লিখবা চতুর্থ রাশি। এটাই আনসার। কঠিন না সহজ? সহজ। সহজ। তাহলে পারবা, আশা করি বাকিগুলাও পারবা। এরপর হচ্ছে জি তোমার স্যার, পারবো। ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করতে বলছে। পারবা না? 2 নাম্বার। স্যার, ঘ এবং উমোটা দেখেন। কত নাম্বার? উমোট, এই যে ঘটা। ঘটা দেখাই দিব, আচ্ছা ঠিক আছে। ঘ কি বলছে? ঘ বলছে 7/5, আর বলছে 1/2 পাঁচ। হ্যাঁ। আচ্ছা, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা কি জানি? তিনটা রাশি থাকে, তাই না? তিনটা রাশি থাকে, তাই তো? জি। ক্রমিক সমানুপাত একটু আগে পড়ে আসছি, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটা রাশি থাকে। সমানুপাতে, শুধু সমানুপাতের ক্ষেত্রে চারটা রাশি থাকে। আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রেও চারটা থাকে, কিন্তু দুইটা একই থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ। তাহলে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সুতরাং আমাদেরকে সমানুপাত তৈরি করতে বলছে। হুম, তাহলে আমরা প্রথমে লিখবো প্রান্তীয় রাশি দুইটা কি কি দেওয়া আছে। প্রথম রাশি আর তৃতীয় রাশি দুইটা লিখে নিব। প্রান্তীয় মানে কি? প্রথম রাশি। প্রথম রাশি, প্রথম, আর মধ্য বা দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয় সমান, দ্বিতীয়, তারপর সমানুপাতের চিহ্ন, তারপর দ্বিতীয়, তারপর হচ্ছে তোমার তৃতীয়। এইভাবেই তো লিখতে হবে, তাই না? জি স্যার। ক্রমিক সমানুপাতটা এইভাবেই লিখতে হবে। তাহলে আমাদেরকে প্রান্তীয় মানে কি, প্রথমটা শেষেরটা দিয়ে দিচ্ছে। প্রথম প্রান্তীয় রাশি দুইটা দিয়ে দিচ্ছে। কি কি দিচ্ছে? প্রথম রাশি লিখি, যে প্রথম রাশি দিয়ে দিচ্ছে কত? 7/5। আর তৃতীয় রাশি দিয়ে দিচ্ছে, এক প্রান্তীয় মানে সমস্যা কি? 2/5। হ্যাঁ, 1/5 দুই বাই ভাগের পাঁচ 2। 1/5 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু করতে পারি, অপ্রকৃত। প্রথমে অপ্রকৃত বানাই নিবা, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7। ঠিক আছে, তারপর কি করবা? আমরা ওই যে সূত্র ব্যবহার করে কি করব? আমরা সূত্র ব্যবহার করে তৃতীয় রাশি, মধ্য রাশিটা বের করব। মধ্য রাশি, হ্যাঁ, বা দ্বিতীয় রাশি বের করব। আমরা জানি, যেহেতু মধ্য রাশি, আমাদেরকে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলতে সমানুপাত তৈরি করতে অবশ্যই মধ্য রাশি লাগবে বা দ্বিতীয় রাশি লাগবে। যেটাই লিখো, মধ্য রাশি বা দ্বিতীয় রাশি যাই লিখো। মধ্য রাশি আমরা জানি, মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ কি জানি সূত্রটা? সূত্রটা কি? প্রথম প্রথম রাশি রাশি গুণন গুণ দ্বিতীয়। তৃতীয় দ্বিতীয়। রাশি। সূত্র মুখস্থ করে ফেলবা, লিখবা আমরা জানি। দ্বিতীয় রাশি গুণন দ্বিতীয় রাশি। হ্যাঁ, লিখবা আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে 7/5। আর তৃতীয় রাশি কত? 5/7। এই দুইটা দিয়ে দিচ্ছে। এখন দেখো কাটাকাটি যায়, কাটাকাটি যায়, থাকে হচ্ছে শুধু এক। হ্যাঁ, শুধু এক। তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান সমান কত পাইলাম?
মধ্যরাশি 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 স্কোয়ার সমান সমান কত পাইছি 1। হ্যাঁ, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল করব, বর্গমূল করলে কত হবে? রুটে আর স্কোয়ারে কাটা যাবে, আর এই পাশেও বর্গমূল করব। আচ্ছা, দেখো, রুট স্কোয়ার কাটা যাবে, শুধু থাকবে মধ্যরাশি। তাহলে মধ্যরাশি, হ্যাঁ, 1 এর বর্গমূল কত? একই, হ্যাঁ, 1। একের বর্গমূল এক। তাহলে আমরা মধ্যরাশি পেয়ে গেলাম, সুতরাং মধ্যরাশি পেয়ে গেছি এক। তাহলে আমরা এখন সাজাইতে পারবো না? জি স্যার। সুতরাং প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে ক্রমিক সমানুপাত, সুতরাং নির্ণেয় ক্রমিক সমানুপাত। সুতরাং নির্ণেয় ক্রমিক সমানুপাত হবে তোমার, ওই যে ওইভাবে সাজায় লিখতে হবে। হ্যাঁ, সমানুপাত হবে, প্রথমে লিখবা প্রথম রাশি কি আছে? 7/5। তারপর দ্বিতীয় রাশি এই যে, বা মধ্য রাশি পাইছি 1। ঠিক আছে, তারপরে সমানুপাতের চিহ্ন দিবা, তারপর আবার 1 লিখবা, মধ্য রাশি 2 বার হবে। তারপর লিখবা হচ্ছে 7 ভাগের কত? হ্যাঁ, তার তৃতীয় রাশি কত? 1/5। এটাই আনসার। বুঝছো? জি বুঝছো কি স্যার। না? জি স্যার। তাহলে এই নিয়মে বাকিগুলা করে ফেলবা, করবো না? জি স্যার। আশা করি সমস্যা হবে না। আর যদি পড়ার পর কোনো সমস্যা থাকে জানাবা, আগামী ক্লাসে আমরা পড়াই দিব। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে যা যা শিখলাম, বহুরাশি অনুপাত, ধারাবাহিক অনুপাত, সমানুপাত, ত্রৈরাশি, ক্রমিক সমানুপাত, সমানুপাতিক ভাগটা আগামী ক্লাসে শিখবো। একটু কঠিন।